আচ্ছা, একটা দৃশ্য মানে একটা দৃশ্য কল্পনা করা যাক। জার্মানির ব্রেমেন শহর, বাতাসে ভেসে আসছে ঢাকের শব্দ, ধূপের গন্ধ, মানে একেবারে উৎসবের আমেজ। প্রবাসী বাঙালিরা তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় মেতে উঠেছেন। আর ঠিক এই উৎসবের মাঝখানে এক কোনায় বসে সমাজবিজ্ঞানী চন্দ্রশেখর সিং কথা বলছেন এমন একজনের সাথে যার মুখ জুড়ে তার বিখ্যাত বাবার ছাপ একেবারে স্পষ্ট। কথা হচ্ছে ভারতভাগের সেই রক্তক্ষয়ী ইতিহাস নিয়ে। আজকের আলোচনা এই অদ্ভুত সুন্দর কিন্তু ভারী মুহূর্তটা নিয়ে। আমাদের হাতে আছে সুভাষচন্দ্র বসুর কন্যার সেই সাক্ষাৎকারের কিছু অংশ। হ্যাঁ, আমাদের আলোচনার উৎস হল বোস গান্ধী und das Schicksal der Indessen-Teilung, মানে বোস গান্ধী এবং ভারতীয় বিভাজনের ভাগ্য নামক একটি কাজ থেকে নেওয়া কিছু অংশ। তবে এটা কোনো শুকনো একাডেমিক আলোচনা নয়, একদমই না। এটা অনেকটা ইতিহাসের একটা বন্ধ জানলা খুলে দেওয়ার মতো। একদিকে উৎসবের জীবন, অন্যদিকে ইতিহাসের মৃত্যু আর ধ্বংসের কথা। এই দুটো বিষয় যখন এক জায়গায় মেশে, তখন একটা অন্য রকম গল্প তৈরি হয়। এই বৈপরীত্যটাই তো সবচেয়ে আকর্ষণীয়। একদিকে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো শাড়ি পাঞ্জাবি পরে প্যান্ডেলে ঘুরছে, আর অন্যদিকে তাদেরই পূর্বপুরুষদের ফেলে আসা দেশের সবচেয়ে দর্দনাক অধ্যায় নিয়ে কথা হচ্ছে। এটা কি শুধু একটা সাক্ষাৎকার, নাকি প্রবাসী মনের নিজের শিকড় খোঁজার একটা চেষ্টা? দারুণ একটা প্রশ্ন, আর এটাই আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য। আমরা শুধু জানব না যে কি কথা হয়েছিল, আমরা বোঝার চেষ্টা করব কেন এই কথাগুলো জার্মানির দুর্গাপূজার প্যান্ডেলে বসে বলাটা এত গুরুত্বপূর্ণ। কিভাবে একজন মেয়ের ব্যক্তিগত স্মৃতি একটা দেশের ইতিহাসকে নতুন করে চেনাতে পারে। চলুন এই অসাধারণ পরিবেশে ডুব দেওয়া যাক। তাহলে প্রথমে এই পরিবেশটা নিয়ে আরেকটু কথা বলি। ব্রেমেনের দুর্গাপুজো, এই উৎসবটা তো শুধু পুজো নয়, তাই না? এটা প্রবাসী বাঙালিদের কাছে একটা মিলন ক্ষেত্র, নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা। তো এই উৎসবের মধ্যে ভারতভাগের মতো একটা বিষয় নিয়ে কথা বলাটা কি উৎসবের মেজাজটা নষ্ট করে দেয় না? সাধারণত তাই মনে হতে পারে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ঠিক উল্টো। এই উৎসবগুলোই তাদের পরিচয়ের নোঙর। যখন মানুষ নিজের দেশ, নিজের মাটি থেকে দূরে থাকে, তখন এই সাংস্কৃতিক উৎসবগুলোই তাদের মনে করিয়ে দেয় তারা কারা, কোথা থেকে এসেছে। আর সেই পরিচয়ের সাথেই তো জড়িয়ে আছে ভারতভাগের মতো ঘটনা। এটা তাদের ব্যক্তিগত ইতিহাস। তাই দুর্গাপুজোর উৎসব আসলে এই কঠিন আলোচনাটার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা। এটা প্রমাণ করে যে ইতিহাস তাদের কাছে মিউজিয়ামে রাখা কোনো জিনিস নয়, এটা তাদের জীবন্ত বর্তমানের অংশ। তার মানে এই উৎসবের আনন্দ আর ইতিহাসের বেদনা দুটোই তাদের পরিচয়ের অংশ, একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ। উৎসব একটা ছোট কিন্তু খুব সুন্দর বর্ণনা আছে। বলা হয়েছে সুভাষচন্দ্র বসুর কন্যা খুব ভদ্র ও বন্ধুত্বপূর্ণ ছিলেন এবং তার চেহারায় বাবার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই ছোট ডিটেলটা যেন হঠাৎ করে ইতিহাসকে রক্তমাংসের করে তোলে। একদম। ওই মুহূর্তে তিনি শুধু একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের কন্যা নন, তিনি যেন ইতিহাসের একটা চলমান অংশ। তার মুখে তার বাবার ছায়া দেখা মানে সেই অতীতটা ওই উৎসবের মধ্যে জীবন্ত হয়ে উঠেছে। আর এই জীবন্ত ইতিহাসের সাক্ষী হওয়ার জন্যই এই সাক্ষাৎকারটা এত মূল্যবান। এই আলোচনায় গভীরে যাওয়ার আগে ভারত ভাগ বা পার্টিশন বিষয়টা একটু সহজ করে বুঝে নেওয়া দরকার। কারণ এই একটা শব্দের পেছনে যে কি অসীম যন্ত্রণা লুকিয়ে আছে তা হয়তো অনেকেরই জানা নেই। এটা তো শুধু একটা দেশের মানচিত্র বদলানো ছিল না, তাই না? একেবারেই না। ১৯৪৭ সালে ভারত ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেল, কিন্তু তার জন্য একটা ভয়ানক মূল্য দিতে হয়েছিল। ব্রিটিশ ভারত ধর্মের ভিত্তিতে দুটো আলাদা দেশ হয়ে গেল, ভারত আর পাকিস্তান। এটা অনেকটা একটা পরিবারকে জোর করে দুটো ভাগে ভাগ করে দেওয়ার মতো। বলা হলো, এখন থেকে তোমরা আর এক বাড়িতে থাকতে পারবে না, তোমাদের উঠোনের মাঝখান দিয়ে একটা দেওয়াল তুলে দেওয়া হলো। আর সেই দেওয়ালটা শুধু মাটির ওপর ওঠেনি, মানুষের মনের মধ্যেও উঠে গিয়েছিল। এর মানবিক প্রভাবটা কেমন ছিল ভাবা যায় না। রাতারাতি কোটি কোটি মানুষ নিজের দেশেই বিদেশী হয়ে গেল। যারা শত শত বছর ধরে পাশাপাশি বাস করছিল, হঠাৎ করে তারা একে অপরের শত্রু হয়ে উঠল। শুরু হলো ইতিহাসের অন্যতম বড় দেশ ত্যাগ। লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি, জমি সবকিছু ছেড়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে রওনা দিল। কেউ পাকিস্তান থেকে ভারতে, কেউ ভারত থেকে পাকিস্তানে। আর সেই যাত্রাপথটাও তো নিরাপদ ছিল না। যাত্রাপথ ছিল মৃত্যুফাদ।
চারিদিকে সাম্প্রদায়িক দাঙ্গা, লুটপাট, হত্যা। ট্রেন ভর্তি করে লাশ এসছে এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে। কত পরিবার ছিন্নভিন্ন হয়ে গেছে, কত মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছে, তার কোনো হিসাব নেই। এই বিভাজনের ক্ষত এতটাই গভীর যে আজও এই উপমহাদেশের রাজনীতি, সমাজ, এমনকি মানুষের ব্যক্তিগত সম্পর্কেও এর প্রভাব দেখা যায়। এই সাক্ষাৎকারে যখন দেশভাগের কথা ওঠে, তখন আসলে এই কোটি কোটি মানুষের না বলা কান্নার কথাই উঠে আসে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই সংকটের সময়ে তো ভারতের দুই মহান নেতা গান্ধী এবং সুভাষচন্দ্র বসুর মধ্যেকার পার্থক্যটা খুব স্পষ্ট হয়ে ওঠে। দুজনই ভারতের স্বাধীনতা চেয়েছিলেন, কিন্তু তাদের পথ ছিল একেবারেই আলাদা। হ্যাঁ, এবং এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। গান্ধীজি বিশ্বাস করতেন অহিংসা আর সত্যাগ্রহে। তার পথ ছিল প্রতিপক্ষের হৃদয় পরিবর্তনের। তিনি মনে করতেন নৈতিক শক্তি দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যকে হারানো সম্ভব। অন্যদিকে সুভাষচন্দ্র বসু ছিলেন একেবারে বিপরীত। তার দর্শন ছিল যে স্বাধীনতা চেয়ে পাওয়া যায় না, অর্জন করে নিতে হয়, প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করে। ঠিক। তার বিখ্যাত উক্তি ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি মনে করতেন ব্রিটিশরা নৈতিকতার ভাষা বোঝে না, তারা শুধু শক্তির ভাষা বোঝে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগে তিনি ব্রিটিশদের শত্রু জার্মানি ও জাপানের সাহায্য নিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। তার কাছে লক্ষ্যটা এত বড় ছিল যে তার জন্য যে কোনো পথই সঠিক ছিল। তার মানে একজন চাইছিলেন ভেতর থেকে ব্রিটিশদের দুর্বল করতে, আর একজন বাইরে থেকে আক্রমণ করে। কিন্তু আমাদের আলোচনার কেন্দ্রে থাকা সাক্ষাৎকারে তার মেয়ে কি এই বিপ্লবী আপোষহীন নেতার কথাই বলেছেন, নাকি আমরা সম্পূর্ণ অন্য এক সুভাষচন্দ্রকে দেখতে পাই তার কথায়? এখানেই তো ইন্টারভিউটা অসাধারণ হয়ে ওঠে। আমরা সুভাষ বসুকে একজন যোদ্ধা হিসেবে চিনি, কিন্তু একজন বাবা হিসাবে, একজন মানুষ হিসাবে ভারতের ভেতরের সামাজিক সমস্যাগুলো নিয়ে তিনি কি ভাবতেন, তার মেয়ের স্মৃতিচারণ সেই গোপন দরজাটা খুলে দেয়। আর এখানেই আমরা আলোচনার সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অংশে ঢুকছি, মুসলিমদের প্রতি সুভাষচন্দ্র বসুর মনোভাব। ঠিক তাই। যে হিন্দু মুসলিম বিভাজনের উপর ভিত্তি করে দেশটা ভাগ হয়ে গেল, সেই বিষয়টাকে সুভাষ বসু কিভাবে দেখতেন? যখন তাবড় তাবড় নেতারা হয় এদিকে নয়তো ওদিকে ঝুঁকে পড়ছেন, তখন তার অবস্থানটা ঠিক কী ছিল? তার মেয়ে কি কোনো বিশেষ ঘটনার কথা উল্লেখ করেছিলেন? হ্যাঁ, এবং সেটা কোনো রাজনৈতিক বিশ্লেষণ নয়, একটা অত্যন্ত ব্যক্তিগত স্মৃতি। তিনি একটা ঘটনার কথা বলেন। বাড়িতে কোনো এক ঘরোয়া আলোচনায় তাদেরই এক আত্মীয় তখনকার কোনো এক মুসলিম নেতার সমালোচনা করে একটা সাম্প্রদায়িক মন্তব্য করেন। সুভাষচন্দ্র, যিনি সাধারণত বাড়িতে খুব শান্ত থাকতেন, হঠাৎ খুব কঠোর হয়ে যান। তিনি সেই আত্মীয়কে বলেন, ভারতের প্রতি ভালোবাসার কোনো ধর্ম হয় না, যে এটা বিশ্বাস করে না সে ভারতকেই চেনে না। ওয়াও, এটা তো বিশাল বড় একটা কথা। এটা কোনো জনসভার ভাষণ নয়, নিজের বাড়িতে পরিবারের মধ্যে বলা একটা কথা। এর ওজন অনেক বেশি। ঠিক তাই। কারণ এটা দেখায় যে তার ধর্মনিরপেক্ষতা কোনো রাজনৈতিক কৌশল ছিল না, এটা ছিল তার ব্যক্তিগত বিশ্বাস, তার পারিবারিক মূল্যবোধ। তিনি তার সন্তানকে এই শিক্ষাই দিতে চেয়েছিলেন। তার মেয়ে আরও একটা দারুণ ঘটনার কথা বলেন। তিনি আজাদ হিন্দ ফৌজের কথা উল্লেখ করেন। আমরা সবাই জানি যে আজাদ হিন্দ ফৌজে হিন্দু, মুসলিম, শিখ সবাই একসাথে লড়াই করেছিল, কিন্তু তিনি একটা ব্যক্তিগত দিকের কথা বলেন। কি সেটা? তিনি বলেন, তার বাবা যখন আজাদ হিন্দ ফৌজ থেকে আসা চিঠি পড়তেন, তখন তিনি নারষ্ণ নামগুলো জুড়ে জুড়ে পড়তেন। শাহনওয়াজ খান, গুরুবক্স সিং ঢিলোন, প্রেম কুমার সহগল। তারপর মেয়ের দিকে তাকিয়ে বলতেন, দেখো, এটাই আমার ভারত, এরা সবাই আমার সন্তান, আমার পরিবার। তার কাছে আজাদ হিন্দ ফৌজ শুধু একটা সেনাবাহিনী ছিল না, এটা ছিল তার স্বপ্নের ভারতের একটা ছোট সংস্করণ, যে ভারতে ধর্মের কোনো বিভেদ থাকবে না। তার মানে তিনি শুধু ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছিলেন না, তিনি ভারতের ভেতরে থাকা বিভেদের বিরুদ্ধেও লড়ছিলেন। তিনি আসলে দেশের বাইরে একটা ছোট্ট ঐক্যবদ্ধ ভারত তৈরি করে দেখিয়ে দিতে চেয়েছিলেন যে এটা সম্ভব। একদম। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে হিন্দু মুসলিম সমস্যাটা কোনো চিরস্থায়ী সমস্যা নয়, এটা রাজনৈতিক স্বার্থে তৈরি করা একটা বিভেদ। তার মেয়ে সাক্ষাৎকারের শেষে একটা খুব গুরুত্বপূর্ণ এবং দুঃখের কথা বলেন। তিনি বলেন, তার বাবা বিশ্বাস করতেন যে ভারত ভাগ আসলে রাজনৈতিক ব্যর্থতার চেয়েও বেশি কিছু। এটা ছিল কল্পনার ব্যর্থতা বা ফেলিয়ার অফ ইমাজিনেশন। কল্পনার ব্যর্থতা, এর মানে কি? এর মানে হল,
তখনকার নেতারা একটা ঐক্যবদ্ধ শক্তিশালী ভারতের কল্পনাটাই করতে পারেননি, যেখানে সব ধর্মের মানুষ সম্মান ও অধিকার নিয়ে একসাথে থাকতে পারে। তারা বিভাজনের সহজ রাস্তাটা বেছে নিয়েছিলেন। সুভাষ বসুর বিশ্বাস ছিল, যদি সদিচ্ছা থাকে তাহলে এই বিভেদ মেটানো সম্ভব। তার আজাদহীন ফৌজি ছিল তার এই বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ। তার মেয়েরই কথাগুলো আমাদের একজন অন্য সুভাষকে চেনায়, যিনি শুধু একজন বিপ্লবী নন, একজন দার্শনিকও। এটা সত্যি অসাধারণ। ইতিহাসে আমরা নেতাদের শুধু তাদের কাজের ভিত্তিতে বিচার করি, কিন্তু এই ব্যক্তিগত স্মৃতিগুলো আমাদের তাদের বিশ্বাসের গভীরে নিয়ে যায়। এটা আমাদের চেনায় যে তার ধর্মনিরপেক্ষতা ছিল তার অস্থিমজ্জায়, শুধু মুখের কথা নয়। ঠিক। আর ভাবুন, এই কথাগুলো কোথায় বলা হচ্ছে? জার্মানির একটা দুর্গাপূজার মণ্ডপে। যে বিভাজনের বিরুদ্ধে তার বাবা সারা জীবন লড়েছেন, সেই বিভাজনের ক্ষত বয়ে বেড়ানো একটা সম্প্রদায়ের উৎসবের মাঝে। এই স্মৃতিচারণ তাই শুধু অতীতকে তুলে ধরে না, এটা বর্তমানের জন্য একটা বড় বার্তা দেয়। তাহলে আজকের এই পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, তাহলে বলা যায় সুভাষচন্দ্র বসুর কন্যার এই সাক্ষাৎকারটি ইতিহাসের একটা শুকনো পাতাকে যেন জীবন্ত করে তুলেছে। আমরা জার্মানির দুর্গাপুজো থেকে যাত্রা শুরু করে ভারতভাগের যন্ত্রণা পেরিয়ে একজন মেয়ের চোখে তার বাবাকে নতুনভাবে চিনলাম। এবং আমরা দেখলাম যে ইতিহাস শুধু বড় বড় ঘটনা বা রাজনৈতিক সিদ্ধান্তের যোগফল নয়। ইতিহাস হল মানুষের ব্যক্তিগত স্মৃতি, বিশ্বাস আর স্বপ্নের সমষ্টি। বোস বনাম গান্ধীর বিতর্ক বা মুসলিমদের প্রতি বোসের মনোভাব, এই বিষয়গুলো যখন তার মেয়ের স্মৃতির আয়নায় ফুটে ওঠে, তখন তার নিছক তথ্য থাকে না, একটা গভীর অনুভূতি হয়ে ওঠে। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। নিশ্চয়ই। এই যে ব্যক্তিগত স্মৃতি, যা হয়তো কোনোদিনও ইতিহাসের মূল ধারার বইতে জায়গা পাবে না, এই ছোট ছোট গল্পগুলো কি ইতিহাসের বড় আখ্যানকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে? আমরা যে ইতিহাস পড়ি, সেটা তো তাদেরই লেখা যারা কাহিনী বলার সুযোগটা পেয়েছিলেন। সুভাষ বসু সে সুযোগ পাননি। একটা প্রশ্ন মাথায় আসছে, যদি সুভাষ বসু থাকতেন তাহলে কি ভারতভাগ আটকানো যেত? এটা ইতিহাসের সবচেয়ে বড় হোয়াট ইফ বা কি হতো যদি গুলোর মধ্যে একটা। উত্তরটা আমাদের জানা নেই, কিন্তু তার মেয়ের কথা শোনার পর এটা মনে হয় যে তিনি অন্তত চেষ্টাটা করতেন। তার সেই কল্পনার ব্যর্থতা হয়তো তিনি হতে দিতেন না। আর এখানেই এই সাক্ষাৎকারের সার্থকতা। এটা আমাদের শুধু ইতিহাস জানায় না, এটা আমাদের নতুন করে কল্পনা করতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, আর হয়তো ভাবতে শেখায় যে ইতিহাসের যে গল্পটা আমরা জানি সেটাই একমাত্র গল্প নয়, এর বাইরেও অনেক না বলা সত্যি লুকিয়ে আছে, যা খুঁজে বের করার দায়িত্ব আমাদেরই।